দেবী হুমায়ুন আহমেদ পর্ব 12। পাঠ করছি দেলোয়ার সৌরভ। গভীর রাতে আনিস জেগে উঠল। শুনশান নীরবতা চারদিকে। রানু হাত পা ছড়িয়ে বাচ্চা মেয়ের মতো ঘুমোচ্ছে। জানালার আলো এসে পড়েছে তার মুখে। অদ্ভুত সুন্দর একটি মুখ, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। আনিস ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে উঠে পড়ল। বাথরুমে যেতে হবে। বাথরুমে পানি জমে আছে, পাইপ জ্যাম হয়ে গেছে। বাড়িওয়ালাকে বলতে হবে। আনিস নোংরা পানি বাঁচিয়ে সাবধানে ভেতরে ঢুকে দরজা বন্ধ করেই শুনল ঝুমঝুম করে শব্দ হচ্ছে। নূপুর বাজছে যেন। এর মানে কি? মনের ভুল কি? মনের ভুল হবার কথা নয়। বেশ বোঝা যাচ্ছে নূপুর পায়ে দিয়ে ঝমঝম করতে করতে কেউ একজন এঘর ওঘর করছে। শব্দটা অনেকক্ষণ ধরেই হচ্ছে। মনের ভুল হবার কথা নয়। বাথরুমের দরজা খুলতেই শব্দটা চট করে থেমে গেল। শুধু একটা তীব্র ফুলের গন্ধ আনিসকে অভিভূত করে ফেলল। একটু আগেও তো এরকম সৌরভ ছিল না। আনিসের মাথা ঝিমঝিম করতে লাগলো। বিস্ময়ের ঘোর অবশ্যই বেশিক্ষণ স্থায়ী হলো না। আনিসের মনে পড়ল একতলার বাগানে হাসনাহেনার প্রকাণ্ড একটা ঝাড় আছে। বাতাসের ঝাপটায় ফুলের গন্ধই উড়ে এসেছে বারান্দায়। আনিস কিছুক্ষণ একা একা বারান্দায় দাঁড়িয়ে রইল। নূপুরের শব্দ আবার যদি পাওয়া যায়। দোতলার একটা বাচ্চা ছেলে শুধু কাঁদছে। তার মা তাকে শান্ত করবার চেষ্টা করছে। একটা রিকশা গেল টুনটুন করে। ব্যাস, আর কিছু শোনা গেল না। শোবার ঘরে রানু ঘুমোচ্ছে, মরার মতো। জানালা খোলা, ঠান্ডা হাওয়া আছে ঘরে। আনিস জানালা বন্ধ করতে গিয়ে শুনল রান্নাঘর থেকে জিতু মিয়া সারা শব্দ দিচ্ছে। কান্না চাপার আওয়াজ। জিতু মিয়া। জিতু ফুপিয়ে উঠল। আনিস রান্নাঘরে ঢুকে বাতি জ্বালাল। জিতু মশারির ভেতর জবুথবু হয়ে বসে আছে। জিতু, কি হয়েছে রে? কিছু হয় নাই। বসে আছিস কেন? ঘুম আহে না? স্বপ্ন দেখেছিস? জিতু মাথা নাড়ল। কি স্বপ্ন? একজন মাইয়া মানুষ পাকের ঘরে হাঁটতে আছিল। এই দেখেছিস স্বপ্নে? স্বপ্নে দেখি নাই, নিজের চোখে দেখলাম। দূর বেটা, অন্ধকারে তুই মানুষ দেখলি কিভাবে? যা, ঘুমো। জিতু শুয়ে পড়ল। আনিস বলল, ভয়ের কিছু নেই, আমি জেগে আছি, ঘুমো তুই। আচ্ছা। আর শোনো, রান্নাঘরে বাতি জ্বালানো থাকুক। আচ্ছা। জিতু শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। আনিস একটি সিগারেট ধরালো। ঘুম চটে গেছে। তাকে এখন দীর্ঘ সময় জেগে থাকতে হবে। এক পেয়ালা চা খেতে পারলে মন্দ হতো না। রাত তো বাজে প্রায় 3:30। বাকি রাতটা তার জেগেই কাটবে মনে হয়। সিগারেট টানতে ভালো লাগছে না। পেটের ভেতর পাক দিয়ে উঠছে। ঘুমের মধ্যে রানু শব্দ করে হাসল। আনিস মৃদু স্বরে ডাকল, এই রানু। রানু খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, কি? জেগে আছো নাকি? হ্যাঁ। কি আশ্চর্য, কখন জাগলে? অনেকক্ষণ। তুমি বাথরুমে গেলে, বারান্দায় দাঁড়িয়ে থাকলে। আমাকে ডাকলে না কেন? শুধু শুধু ডাকবো কেন? আনিস সিগারেট টানতে লাগলো। রানু বলল, বড্ড গরম লাগছে। জানালা বন্ধ করলে কেন? গরম কোথায়? বেশ ঠান্ডা তো। আমার গরম লাগছে, ফ্যানটা ছাড় না। এই ঠান্ডার মধ্যে ফ্যান ছাড়ব কি? কি যে বলো। রানু ছোট একটি নিঃশ্বাস ফেলে বলল, তুমি যখন বাথরুমে ছিলে তখন কি নূপুরের শব্দ শুনেছ? আনিস ঠান্ডা স্বরে বলল, না তো, কেন? না, এমনি, আমি শুয়ে শুয়ে শুনছিলাম। ঘুমাও রানু। আমার ঘুম আসছে না। ঘুম না এলে উঠে বসো, গল্প করি। চা খাওয়া যেতে পারে, কি বলো? রানু উঠে বসল কিন্তু জবাব দিল না। আনিস দেখল রানু কোন ফাঁকে গায়ের কাপড় খুলে ফেলেছে। ক্লান্ত স্বরে বলল, বড্ড গরম লাগছে। তুমি আমার দিকে তাকিও না, প্লিজ। এইসব কি রানু? ঘরে একটা বাচ্চা ছেলে আছে। কি করব, বড্ড গরম লাগছে। তুমি বরং রান্নাঘরের বাতি নিভিয়ে সব অন্ধকার করে দাও। না, বাতি জ্বালানো থাক। আনিস দ্বিতীয় সিগারেট ধরালো। রানু বলল, আমাদের গ্রামে একটা মন্দির আছে, তার গল্প এখন শুনবে না? আহ, মন্দির ফন্দিরের গল্প এখন শুনবো না। আহ, শোন না, আমার বলতে ইচ্ছে করছে, আমি যখন খুব ছোট, তখন একা একা যেতাম সেখানে। কি মন্দির? কালী মন্দির? না, বিষ্ণু মন্দির বলতো ওরা। তবে কোনো বিষ্ণু মূর্তি ছিল না।
একটি দেবী ছিল, হিন্দুরা বলতো রুক্মিণী দেবী। তুমি মন্দিরে যেতে কি জন্যে? এমনি যেতাম, ছোট বাচ্চা পুতুল খেলে না? কি করতে সেখানে? দেবী মূর্তির সাথে গল্পগুজব করতাম, ছেলে মানুষই খেলা আর কি। বলতে বলতে রানু খিলখিল করে হেসে উঠল। আনিস স্পষ্ট শুনল সঙ্গে সঙ্গে ঝমঝম করে কোথাও নূপুর বাজছে। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, শুনতে পাচ্ছ? কি শুনব? নূপুরের শব্দ শুনছ না? আনিস দৃঢ় স্বরে বলল, না। তুমি ঘুমাও রানু। আমার ঘুম আসছে না। শুয়ে থাক, তুমি অসুস্থ। রানু ক্ষীণ কণ্ঠে বলল, হ্যাঁ, আমি অসুস্থ। তোমাকে খুব বড় ডাক্তার দেখাবো আমি। আচ্ছা, এখন শুয়ে থাক। রানু মৃদু স্বরে বলল, আমি ওই দেবীকে গান গেয়ে শোনাতাম। ওই সব অন্যদিন শুনব। আজ রাতে আমার বলতে ইচ্ছে করছে। আনিস এসে রানুর হাত ধরল। গা পুড়ে যাচ্ছে জ্বরে। আনিস অবাক হয়ে বলল, তোমার গা তো পুড়ে যাচ্ছে। হু, বড্ড গরম লাগছে। ফ্যানটা ছাড়বে? আনিস উঠে গিয়ে জানালা খুলে দিল। ঘর ভর্তি হয়ে গেল ফুলের গন্ধে। আর তখনই রানু অত্যন্ত নিচু গলায় গুনগুন করে কি যেন গাইতে লাগলো। অদ্ভুত অপার্থিব কোনো একটা সুর, যা এই জগতের কিছু নয়, অন্য কোনো ভুবনের। রান্নাঘর থেকে জিতু ডাকতে লাগলো, ও ভাইজান, ভাইজান। আনিস রানুকে জোর করে বিছানায় শুইয়ে গায়ের চাদর টেনে দিল। জিতুকে বলল, এই ঘরে যেন না আসে। তারপর নেমে গেল নিচে, বাড়িওয়ালার মেয়েটিকে খবর দিয়ে নিয়ে আসতে। নীলু এলো সঙ্গে সঙ্গে। আনিস দেখল রানু শিশুর মতো ঘুমাচ্ছে। জিতু মিয়া শুধু জেগে আছে, কাঁদছে ব্যাকুল হয়ে। নীলুর সঙ্গে তার বাবাও আসছেন। তিনি অবাক হয়ে বললেন, হয়েছেটা কি? আনিস ভাঙা গলায় বলল, বুঝতে পারছি না, কেমন যেন করছে। কি করছে? আনিস জবাব দিল না। নীলু বলল, বাবা, তুমি শুয়ে থাক গিয়ে, আমি এখানে থাকি। রাত তো বেশি নেই। ভদ্রলোক কিছুক্ষণ অপেক্ষা করে নিচে নেমে গেলেন। যাবার সময় বলে গেলেন, হাসপাতালে নিতে হলে বলবেন। ড্রাইভারকে ডেকে তুলব। জি আচ্ছা। রানু বাকি রাতটা ঘুমিয়ে কাটালো। একবারও জাগলো না। নীলু সারাক্ষণ তার পাশে রইল। আনিসের সঙ্গে তার কথাবার্তা কিছু হলো না। আনিস বসার ঘরের সোফায় বসে ঝিমুতে লাগলো।